আজকে আমি একটা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছি। সেটা হলো এন্ট্রি পাস বা কিউআর কোড ছাড়া প্যারিসে অলিম্পিক ওপেনিং সেরিমনির দিনে প্যারিসের সেন্ট্রাল চত্বরে যাওয়া। এটা কিন্তু আমাদের খুব স্ট্রিক্টলি মানা করা হয়েছিল যে যতটা পারবে প্যারিসে যেতে অ্যাভয়েড করবে, কারণ বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ ঘুরে বেড়াবে, যতটা পারবে কেওস অ্যাভয়েড করবে। কিন্তু তার সত্ত্বেও আমাকে একরকম বাধ্য হয়ে যেতে হচ্ছে। কেন সেটা ভিডিওতে পরে বলবো, চলুন ভিডিওটাকে শুরু করা যাক, আসুন। নমস্কার, আমি রিয়া, আমার সাথে আছে আমার হাজব্যান্ড অভিরূপ। সকাল সকাল উঠে আজকে প্যাকেট কেটে নুডল বানানো চলছে, কারণ প্যারিস সেন্ট্রালে পৌঁছে কি খেতে পারবো না পারবো, কত ভিড় হবে, কত দাম হবে, কিছুই তো জানা নেই, তাই এত হেভি ব্রেকফাস্ট করা হচ্ছে। কিরে, অলিম্পিকে ওয়েদার কিরকম? অলিম্পিকের আগুন নিভে গেল মনে হয়। এত অন্ধকার, এত অন্ধকার, মানে শুধু বৃষ্টি। বাইরেটা দেখাই, পুরো বৃষ্টি বহুল ওয়েদার। এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু আর অন্ধকার, মানে আকাশটা দেখালে বুঝতে পারবে। দেখো ফোকাস করেছে, এইটা আকাশের অ্যাকচুয়াল অবস্থা। চারিদিকটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে, অথচ এখন 10টা সাড়ে 10টা বাজে। ও বৃষ্টি পড়ছে পড়ছে, পিটপিট করে বৃষ্টি পড়েই চলেছে। অবস্থা, কত সুন্দর ওয়েদার থাকার কথা, আজকে সেন নদীর তীরে কি যে হবে। ঘুম থেকে উঠে একরকম আমাদের মনটা খারাপই হয়ে গিয়েছিল। এত দেশের এত পর্যটক আসবেন এই অলিম্পিক দেখার উদ্দেশ্য করে, প্যারিস শহরটাকেও ঘুরে দেখবেন। আলো ঝলমলে প্যারিস কত সুন্দর থাকে, আর আজকে প্রথম দিনেই কিনা এরকম বৃষ্টি হচ্ছে। একটু পেঁয়াজ আর বাদাম একসাথে ভেজে নিয়ে তার মধ্যে নুডলগুলোকে ঢেলে দিয়ে এখন সিদ্ধ করা চলছে। ইয়াম ইয়াম কারি ফ্লেভার আর ইয়াম ইয়াম গ্রিল চিকেন ফ্লেভার, এই দুটো নুডলই একসাথে করে বানাচ্ছি। এই নাও, মুখখানা দেখো কেমন খেয়েছে, খেতে হয়েছে রে? যারা খাই তো আগে খেয়ে বল। তারিফ শোনার জন্য রাঁধুনি উদ্গ্রীব হয়ে আছে। তাও প্যাকেট কেটে করেছে আবার। ভালো। বৃষ্টির দিনে নুডল খাওয়া চলছে। অলিম্পিক এদিকে শুরু হবে, এই ওয়েদার। এই বাসটায় করে অভিরূপ বেরিয়ে গেল। আজকে আমি একটা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছি রিসিভ করার জন্য আমার জাপানের ভিসা। তো সবাই বলছে এই সময় প্যারিসের মাঝখানে যাবে না, মানে সেন্টারে প্রচণ্ড ভিড় হবে আর নানান রকম নাকি ঝামেলা হওয়ার কথা। আর এদিকে এমন আমার ভাগ্য যে এদিনকেই ডেট পড়েছে ঠিক 2:30টার সময় রিসেপশন করার, পাসপোর্ট স্ট্যাম্প মেরে। অলরেডি আমাকে বলেছে সকাল 6টায় বেরিয়ে যাও, দুপুর 2:30টায় পৌঁছানোর জন্য। যাই হোক, 6টায় তো বেরোয়নি, আমি বেরিয়েছি এখন 11টার সময়। কিন্তু গুগল ম্যাপে ডাইরেকশানে বলছে যে আমি 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সব কিছু নর্মাল চললে। কাজে তাও 2 ঘন্টা আগে পৌঁছচ্ছি, মানে অনেক হাতে এক্সট্রা সময় নিয়ে বেরিয়েছি। প্যারিস শহরের মাঝখানে যাবো, সেটা একটা ভালো হয়েছে। ভিডিও বানাবো, অলিম্পিক মানে তো প্রচুর ক্রাউড হবে, তো কত লোকজন এসছে বিভিন্ন দেশের, সেগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করব। দেখা যাক কী হয়। কিন্তু আজকে ওয়েদারটা জঘন্য। সময় কোথায় রৌদ্রোজ্জ্বল থাকার কথা, সেখানে এরকম মেঘলা করা ওয়েদার। এত যে লোক আসবে প্যারিস ঘুরতে, তারা এসে কি দেখবে। এই দেখো, একটা কনস্ট্রাকশন চলছে। তো আমি এখন আছি মেন প্যারিস শহর থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে অবস্থিত লেগিসে বলে একটা জায়গাতে, যেটা অর্সের কাছে অবস্থিত। সেখান থেকেই আমাকে যেতে হবে সেন্টার অফ প্যারিসে। এটা যাওয়ার জন্য প্রথমে আমাকে আরিয়ারবি এর লাইন নিতে হবে। অলিম্পিক আসার জন্য এখানকার ট্রেনের টিকিটের ভাড়া গগনচুম্বী, মানে যে ভাড়াটা আমার লাগার কথা 2.2 ইউরো এখান থেকে লেগিসে থেকে মাসি পালাইসু যেতে, সেটা কালকে লাগলো 6 ইউরো, প্রায় 3 গুণ। আর এখন লেগিসে থেকে যাব আর্কদের ট্রিয়ম, সেটা লাগার কথা 4.4 ইউরো, সেটা বলছে 10 ইউরো লাগবে ভাড়া। মানে ভাবতে পারছো কত দাম বেড়ে গেছে। তো সাধারণ মানুষের জীবনযাপন কিন্তু যথেষ্ট কস্টলি হয়ে গেছে অলিম্পিক আসার কারণে। এখন 2 মাস যাবৎ এরকমই নাকি ভাড়া চলবে। আবার মনে হচ্ছে বৃষ্টি আসছে। এই রাস্তার শেষে এই যে বিল্ডিংটা, ওটাই হলো স্টেশন, ওইখানেই যাব। আরেকটা জিনিস যেটা অভিরূপ বারবার করে আমাকে সাবধান করে দিচ্ছিল, ওর ল্যাবের বন্ধুরা ওকে বলেছে, সেটা হলো প্রচুর নাকি মোবাইল চুরি হচ্ছে। চারিদিকে ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজানো, দারুণ লাগে কিন্তু জায়গাটা। আমি এই টিকিট আছে আমার কাছে পুরনো 4 ইউরোর, সেটাকে এন্ট্রি করিয়ে নেব। তো অনেক আগে কেটেছিলাম টিকিটটা, 4 ইউরো দেখছি, 4.4 ইউরো নয়, এটা হলো মিটার।
কি বলে চলে কি না। এটা আলোটা লাল হয়ে যাবে যদি না চলে। চলে গেছে, স্ট্যাম্প মেরে দিয়েছে। এই সাইনবোর্ডে দেখাচ্ছে কতক্ষণ বাদে ট্রেন আসবে। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার চারপাশটা কতটা সবুজ একবার দেখুন। ফ্রান্স কিন্তু ভীষণ ভীষণ সবুজ, আর সবসময় বৃষ্টি হয় বলে উত্তর দিকের অঞ্চলগুলো তো বেশিই সবুজ। মাদ্রিদ থেকে ফেরার পথে এটা আরও বেশি ভালো লেগেছে। এবার দেখাচ্ছে 5 মিনিট বাদে আছে এরোপোর্ট চার্লস দে গল, তো ওই ট্রেনটাতেই আমি উঠবো। অভিরূপের ল্যাবে কাজ থাকায় আমি একা একাই যাচ্ছি। মনে মনে একটু ভয়ই লাগছে যে কি জানি কোথাও কিছু কেউ আটকাবে কিনা, কতক্ষণ টাইম লাগবে, কোথাও আটকে গেলে কি হবে। তবে বেশি তো ভয়ের কিছু নেই, কারণ সিম কার্ড আছে, কমিউনিকেট ইজিলি করতে পারবো। আর 2 মিনিটে প্রথম ট্রেনটা আসছে, আলাপ্রোচে মানে আসছে। এই যে ট্রেন এসে গেল। ছোটবেলায় একটা ব্যাপার হতো, যখন ট্রেনে করে কোথাও যাওয়ার কথা শুনতাম তার অনেক দিন আগে থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যেত। আর এখন ভাগ্যচক্রে সারাক্ষণই ট্রেনে চড়তে হচ্ছে। তো আমি যেখানে আমাদের ঘর সেখান থেকে লোকাল ট্রেনে খুব একটা আমাদের চড়তে হতো না, তো সেই কারণে ট্রেন চড়া ব্যাপারটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। আর ট্রেন চড়া মানে ওই ধরুন পুরী যাব, দার্জিলিং যাব, এই সব জায়গা। তখন দীঘা যাওয়ারও ট্রেন ছিল না। এই যে এবার ধীরে ধীরে ট্রেনটা চলতে শুরু করে দিল। মোটামুটি 40 মিনিট মতো গেলেই আমি স্যাতেলে লে হালে বলে একটা স্টেশন আছে সেখানে পৌঁছে যাব। সেখান থেকে আমাকে আরিয়ার বি এর ট্রেনটাকে চেঞ্জ করে আরিয়ার এর লাইনের ট্রেনে উঠতে হবে। আর সেখান থেকে আর 2টো স্টপ ইতালি চার্লস দে গলে পৌঁছতে হবে। যেতে যেতে আর একটাও রুটের কথা ভাবছিলাম, সেটা হলো আরিয়ার বি করে পুরো সাতেরে অবধি না গিয়ে তার আগে ড্যানফোর্ট রসেরু বলে একটা জায়গা পড়ে, সেখানে নেমে গিয়ে সেখান থেকে মেট্রো 6 ধরলেও পৌঁছে যাওয়া যাবে ইতালিতে। আমার ফাইনাল ডেস্টিনেশন হলো ইতালি। সেখানেই আর্ক দে ট্রিয়ম্ফ বলে জায়গাটা আছে, আর তার থেকে একটু দূরে মানে 8 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে জাপানিজ এম্বাসিতে। আজকে কিন্তু ট্রেনে লোক সংখ্যা খুবই কম। আমরা ভেবেছিলাম ওদের বিশাল ভিড় হবে, পর্যটকেরা সব শহরের মাঝখানে যাবে, কিন্তু যা দেখতে পাচ্ছি এই সকালবেলার সময়টাতে একেবারেই ভিড় নেই। আর শুরু হওয়ার কথা অলিম্পিক তো সেই সন্ধ্যা 7:30, আর আমি এখন 11টা 11:30 নাগাদ যাচ্ছি। একেবারেই ট্রেন ফাঁকা, এতটা ফাঁকা এই অফিসের টাইমে মোটেও থাকে না। আরেকটা স্টেশন এসে গেল। বোতাম টিপে দরজা খুলে ঢুকতে হয়, আবার বোতাম টিপে দরজা খুলে বেরোতে হয়। প্যারিস শহরের বুক দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার চলেছি, আর মনে উত্তেজনা যে কি জানি সেন্টারে গিয়ে কি কি দেখতে পাবো। বিনা ঝামেলায় পৌঁছে গেছি স্যাতেলে লে হালে। এবার এখান থেকে মেট্রো 6 নেব। তো দেখি মেট্রো 6-এর লাইনটা কোথায়। সরি, আরিয়ার এ নিতে হবে। আরিয়ার বি থেকে নেমে স্যাতেলে লে হালে থেকে আরিয়ার এ নিতে হবে। তো দেখা যাক ঠিকঠাক নেই কিনা। বোর্ডে লেখা আছে আমাকে ইটালিতে নামতে হবে। আরিয়ার এ এসে গেছে। ট্রেনের যাত্রার এই ম্যাপে পিঙ্ক করা ট্রায়াঙ্গেলগুলো চোখে পড়ছে, ওইগুলোতেই লেখা আছে ওই স্টেশনে নেমে কোন স্টেডিয়ামে যাওয়া যাবে। অদ্ভুত বিষয় হচ্ছে প্রত্যেকটা স্টেডিয়ামের নামই ফ্রেঞ্চে লেখা। এইসব ভাবতে ভাবতেই চার্লস দে গল ইতালিতে পৌঁছে গেছি। তো এখানে এই স্টেশনটা কিন্তু দারুণ, পুরো সাদা আর ভীষণ একটা মানে ক্রিমি ক্রিমি টোন দিয়েছে, আমার খুব সুন্দর লাগছিল। তো এখানে নেমে এই স্টেডিয়ামটায় যাওয়া যায় যেটা পিঙ্ক সাইনবোর্ডে লেখা ছিল। এই যে ট্রেনটা আমাকে নামিয়ে দিয়েছে আর কি, অলরেডি নেমে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এইবার চলে যাবে ট্রেনটা। আরিয়ারের ট্রেন কিন্তু এরকম ডুয়াল আর কি, এরকম উপর নিচ করা আছে, ওগুলোকে কি যেন বলে, ডবল ডেকার বলে, ডবল ডেকার। হ্যাঁ, তো ডবল ডেকার। ফরাসি দেশের লোকেরা আমাকে এত তাড়াতাড়ি আসতে বলে দেখছি ফাঁসিয়ে দিয়েছে। পৌঁছে গেছি 12টা 20-র মধ্যেই যেখানে ডেস্টিনেশন সেখানে, আর যে জাপানিজ এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট আছে 2:30 থেকে। তার আগে গেলে হবে না, কারণ এখন লাঞ্চ টাইম চলবে ওদের। কি বুঝতে পারছেন, 2 ঘন্টা এখন আমাকে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতে হবে। কিন্তু সেটা আমার ভালোও লাগছে, কারণ অলিম্পিকের সময় রাস্তায় হাঁটতে দারুণ লাগবে, লোকজন দেখতে পাবো। এই স্টেশনটা থেকে যখন বেরোচ্ছি জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, কালার কম্বিনেশন আর আলোর কম্বিনেশন অসাধারণ দিয়েছে, তাই না? ভাববেন না যে এই একটাই এসকেলেটার আর তাতেই আমি মাটির নিচ থেকে মাটির উপরে বেরিয়ে যাব, না না, একেবারেই নয়। এই এসকেলেটারের পরে আরও 2টো এসকেলেটার চড়তে হয়েছিল আমাকে ফাইনালি বেরোনোর জন্যে। এই যে একটা এসকেলেটার চড়ে কিছুটা উপরে এসেছি,
আর এই বারবার দেখাচ্ছে ট্রোকাদ্রো নাকি এটা জায়গা, স্টেডিয়ামটার নাম, যেখানে যাওয়া যায় এই চার্লস দে গল ইটালিতে নেমে। আর তারপরে আবার দ্বিতীয় এসকেলেটার, তো সেটাতে আবার চড়ে পড়ি। বাইরে বেরিয়েই দেখতে পাওয়ার কথা একদম সামনে আর্ক দে ট্রিয়ম্ফ। ভাই টিকিটের দাম বেশি নিলেও কোনো ঝামেলা হয়নি, যথারীতি টাইমে পৌঁছে গেছি, প্রচণ্ড অর্গানাইজ থাকে, লোকের সংখ্যা অনেক বেশি। তবে আমি যেহেতু কলকাতা থেকে আসছি, আমরা মুম্বাই এসে গেছি, দিল্লিতে গেছি, মাদ্রিদ দেখেছি, এই ভিড়টা আমার কাছে এমন সে মানে অলিম্পিক করে সেই হাঁটাচলা করা যাচ্ছে না, এর থেকে তো আমাদের বেহালায় দুর্গাপুজোর মার্কেটে ভিড় বেশি হয়। তো তবে বিভিন্ন দেশের লোক, বিভিন্ন অজস্র দেশের লোক এখানে এসে হাজির হয়েছে, আর ভালোই লাগছে দেখতে। তবে বিশাল ভিড় যে তা বলবো না, চারিদিকে অলিম্পিক লাগিয়ে দিয়েছে। খালি পুলিশের গাড়ি চলেছে, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, কোটি কোটি পুলিশ, প্রচুর পুলিশ দিয়েছে, ওই জন্য মনে হয় এত দাম নিচ্ছে জিনিসের। সব এদেরকে মাইনে দিচ্ছে মনে হয় সব টাকা দিয়ে আমাদের। কোটি কোটি পুলিশ, ভীষণ ভালো ম্যানেজমেন্ট, মানে এখনো অবধি তো আমার কোনো অসুবিধাই হয়নি, এত ভালো ম্যানেজমেন্ট যে হবে আশা করতে পারি। জানি না ভিড়ভাট্টার মধ্যে যা বললাম আপনারা বুঝতে পারলেন কিনা, তাই আরেকবার বলে দিই। সেটা হলো আমি যথার্থ টাইমে পৌঁছে গেছি, একেবারেই সমস্যা হয়নি যাত্রাপথে, বরঞ্চ অন্য দিনের থেকে ট্রেনে লোক সংখ্যা কমই ছিল, তাই টাইমের মধ্যেই পৌঁছে গেছি। বরঞ্চ 2-2.5 ঘন্টা হাতে টাইম এক্সট্রা আছে, যতক্ষণ এমবাসি খুলবে না। আমি ঘুরে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়, আর আপনাদেরকে দেখাবো যে অলিম্পিক সম্পর্কিত প্যারিসে ঠিক কতটা মানুষের উন্মাদনা, ঠিক কি কি দেখতে পাওয়া যাচ্ছে, জনজীবন কীরকম চলছে, মানুষজন কি করছে, আর যা দেখতে পাই খুঁটিনাটি সবই তুলে ধরবো আপনাদের সামনে। তো দেখতে থাকুন আজকের এই ভিডিও। প্রথমে স্টেশন থেকে বেরিয়ে এসে যেটা চোখে পড়লো, এক গাদা পুলিশ আর এক গাদা ব্লগার। তার মধ্যে আমি অবশ্য ব্লগ বানাচ্ছি, ওদেরই একজন। নিজেকে ব্লগার বলে পরিচয় আমি এখনও খুব একটা দেওয়াতে অভ্যস্ত হতে পারিনি, কারণ খুবই ছোট চ্যানেল, মাঝে মাঝে শখে ভিডিও বানাই। কিন্তু বাকিরা খুবই প্যাশনেটলি সুন্দরভাবে ব্লগ বানাচ্ছেন, ছবি তুলছেন, কন্টিনিউয়াস বকে যাচ্ছেন, কেউ কেউ সুন্দরভাবে নিজের সেলফি তোলার জন্য ব্যস্ত। আর পুলিশেরা সারাক্ষণ নজর রেখে চলেছে হাতে মোটা মোটা রিভলভার নিয়ে, বন্দুক। আর ওই বন্দুক দেখে বাকি ব্লগারদের কিছু না হলেও আপনাদের এই ব্লগারের আত্মারাম খাঁচা ছাড়া। একেই একা একা এসছি, কোথায় বাংলার কোথায় থাকতাম, সেখান থেকে উঠে চলে এসছি নতুন শহর, নতুন দেশ, আর সেখানে এরকম পুলিশের অত্যাচার। মানে কেউ অত্যাচার অ্যাকচুয়ালি করছে না, আমাদের কেউই ডিস্টার্ব করছে না, একেবারেই ডিস্টার্ব করছে না, বরঞ্চ হেল্প করছে ট্যুরিস্টকে। কিন্তু দেখে তো ভয় লাগবে, ওরকম সাদা চামড়ার লম্বা লম্বা পুলিশ আর হাতে বন্দুক ধরে যদি দাঁড়িয়ে থাকে আপনার সামনে, তাও একটা দুটো নয়, শয় পুলিশ, তাহলে কীরকম লাগবে বলুন দেখি। অলিম্পিকের এনভায়রনমেন্টটা আপনাদেরকে একটুখানি এক্সপ্লেন করি। এটা কিসের বিল্ডিং কে জানে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ চলে এসেছে, সব ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে চারিদিকে। আর একটা অদ্ভুত রিক্সা দেখতে পাচ্ছি, এই রিক্সাটা আপনাদের দেখাই। বৃষ্টি আসার আগে যতটা পারি আমিও ভিডিও বানিয়ে নিই। আর এদিকে 2:30টার সময় আমার ভিসা কালেকশন, সবাই বলেছিল খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, নাহলে পৌঁছতে পারবে না। আর আমি 1 ঘন্টা 45 মিনিট আগে পৌঁছে গেছি, ততক্ষণ রাস্তায় ঘুরে বেড়াবো। এ দেখুন এটা কিরম রিক্সা, তাতে আবার অলিম্পিক লেখা। যে চাবি রিং 50 সেন্ট করে বিক্রি হয়, এখন 3 ইউরো, মানে 40 টাকার জায়গায় এই যে এইগুলো একটা চাবি রিং 3 ইউরো করে বিক্রি হচ্ছে। আর এগুলো আমরা কিনি না, কারণ সব থেকে সস্তার চাবি রিং বলে। 50-এর মানে 40 টাকা, 3 ইউরো মানে 270 টাকা। হ্যাঁ তো হবেই। দিকে দিকে শুধু পুলিশ দাঁড়িয়ে আছে। ম্যাকডোনাল্ডস, এই যে ম্যাকডোনাল্ডস। ও এখন দোকান কিছু চলবে, হুড় করে দোকান চলবে। তো আর্ক দে ট্রিয়ম্ফ থেকে বেরিয়ে আমি
সামনের দিকে হাঁটছি, কিছুটা হাঁটি, আধা ঘন্টা 40 মিনিট, আর আপনাদের দেখাতে থাকি কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, রাস্তায় চারিদিকে প্যারিসের লোগো টানিয়ে দিয়েছে, এই যে প্যারিস 2024, প্যারিস 2024 করে লিখে। হাই ফাই ব্যাপার, সব রাস্তাঘাট ঝাড়া চকচক করছে। এই যে চাবির দিনগুলো এক একটা বিখ্যাত রিক্সা, রিক্সার উপরেও প্যারিস অলিম্পিক লেখা, রিক্সার পিছনটায়। এই যে রিক্সার পিছনে সিটের উপর প্যারিস অলিম্পিক লেখা। এই রিক্সায় চড়তে গেলে কত ইউরো দিতে হবে কে জানে। টাকা উঠছে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা, হাজার কি বলছি, কোটি কোটি ডলার অ্যাকচুয়ালি উঠছে। বৃষ্টি এসে গেল, ফিটিফিটি আবার বৃষ্টি পড়ছে। হোটেলে দেখুন বসে আছে কত দেশের মানুষ। সবসময় রাস্তা ক্লিয়ার করা চলছে, বিশাল ব্যবস্থাপনা করেছে, কোটি কোটি টাকা উঠছে। আরে পুলিশ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই পুলিশ, বাবারে বাবা, কোটি কোটি পুলিশ দিয়েছে, দারুণ ম্যানেজমেন্ট। এই যে জারার দোকান এখানে আছে, সোজা গেলে মনে হচ্ছে সেন নদী পড়বে, কিন্তু পৌঁছাতে পারবো কিনা জানি না, কারণ কিছু কিছু জায়গা শুধুমাত্র কিউআর কোড থাকলে ঢোকা সম্ভব। দেখা যাক, কিছুটা হাঁটি, হাঁটলে বুঝতে পারবো যে কী হয়, ঢুকতে পারবো কি পারবো, যতটা পারবো আপনাদেরকেও দেখাবো, দেখা যাক কী হয়। তো পুলিশ ভয় লাগে, তোমার একটা ভাষা বুঝতে না পেরে ঢুকে গেলাম, তারপরে ধরে নিয়ে চলে গেলাম। হাঁটতে হাঁটতে তো চলেছি, কিন্তু একটাই ভয়, যদি সামনে সেন নদী আছে, নদীর তীর অবধি পৌঁছতে পারবো কিনা, কারণ এখানে কীসব কিউআর কোড কোড করেছে, মানে যাদের এন্ট্রি পাস আছে তারাই একমাত্র এন্টার করতে পারবে, কারণ আজকে ওপেনিং সেরিমনি অলিম্পিকের। তো দেখা যাক কত দূর অবধি যেতে পারি। লোকজন তো হাঁটছে, আমি তাদের ফলো করে হাঁটছি, অদ্ভুত লাগছে জায়গাটা। আমি এরপর ব্যাকগ্রাউন্ডেই ভয়েস ওভার করি, কারণ এত বেশি সাউন্ড যে আমার সাউন্ডটাকে ওভার পাওয়ার করে গেছে। প্রত্যেকটা দোকান অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, আর এই দেখুন এই দোকানটার সামনে এত বড় স্ক্রিন, তাতে কত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এই ভদ্রলোক দেখলাম নিউজ রিপোর্টার, ব্যাটস নিউজ করে একটা মাইকে উনি কি সব রিপোর্টিং করছেন। পুলিশি সাইরেনের আওয়াজে কান পাতা দায়। আমার আশেপাশে মানুষ যে কত ভাষায় কথা বলছে বলে বোঝাতে পারবো না। কোনো যদি রিক্সাওয়ালা হয় তাহলেই হয়েছে, মঙ্গল গ্রহে এসে গেছি মনে হচ্ছে। এটা হলো রিক্সা আর এই হলো রিক্সাওয়ালা। অলিম্পিকে আমি একেবারেই বেমানান, লোকজনের সাজ পোশাক দেখে আমার সাজ পোশাক একেবারেই তার সাথে যায় না। রিক্সাওয়ালারও ড্রেসিং সেন্স আমার থেকে বেটার দেখলাম। এবার দেখুন একটা অদ্ভুত সাইকেল, যার মাঝখানে এই বাক্সটা রাখা আছে, আর তার উপরে কি একটা অলিম্পিক বলে লেখা ছিল। জিনিসপত্র ট্রান্সপোর্ট করার জন্য মনে হয় ইউজ করা হচ্ছে। এবার একটা মাইক্রোফোন আমাকে কিনতেই হবে, এত ভিড়ের মধ্যে ব্লগিং করা দুর্দায়। ম্যাগনেটগুলোর দাম কিন্তু খুব একটা বাড়েনি, 3টে 10 ইউরোতে পাওয়া যাচ্ছে, বা একটা 4 ইউরো। 4 ইউরো মানে 360 টাকা নাকি? হ্যাঁ, 360 টাকা একটার দাম, তো ঠিক আছে, আয়ত্তের মধ্যে এই সমস্ত পাওয়া যাচ্ছে। থলির দাম 14 ইউরো, 1200 টাকা। এই এরকম একটা থলি পাওয়া যাচ্ছে। এটা কী রে বাবা, এরকম ক্রিস্টাল লাগানো, কিসের দোকান? MESSIKA। মেসিকাটা কি জিনিস রে বাবা? বাড়িতে গিয়ে দেখতে পাবো। গয়না ফয়নার দোকান, ওই জন্য ডায়মন্ড ফাইমন্ডের দোকান মনে হচ্ছে। বাবা এখানে আবার কিরকম গোলাপ ফুল ঘুরছে। ল্যান্ডকো কিসের ব্র্যান্ড কে জানে, বড় লোকদের জায়গা। ও সেন্টের দোকান, বাবা রে বাবা,
এটা একটা সেন্টার দোকান। ভাই সাহেব কোথায় আছি? এটা কিসের দোকান? প্রত্যেকটা দোকান সাজিয়েছে অদ্ভুতভাবে। হ্যাঁ, এই যে অলিম্পিক্স করে লিখে এরকম সাদা সাদা জামা পরিয়ে ম্যানিকুইন দাঁড় করিয়ে দিয়েছে। 1924 থেকে আছে। হ্যালো, এও এসছে অলিম্পিক দেখতে। অদ্ভুত দোকান। হ্যাঁ, সব সাদা সাদা জামা পরিয়ে লোক, মানে ম্যানিকুইন দাঁড় করানো। এরপরে লেভাইসের দোকানকে পাশে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। আবার দেখতে পাচ্ছি একটা সুভেনিয়ার শপ, সালোমন। টোটো, অটো এবং সাইকেল রিক্সা এই তিনটাকে মিলিয়ে দিলে যে বাহন তৈরি হবে সেটা হলো আমার সামনে দাঁড়িয়ে আছে ফুট লকার। এই সাইকেলটা আপনি প্যাডেলও করতে পারবেন, আবার ইলেকট্রিকেও চলবে, আবার হাওয়াও খেতে পারবেন, সব রকম ফিচারই আছে দেখতে পাচ্ছি। এদের কিন্তু কোনো টিকিট লাগছে না, অলিম্পিকে ঘুরে বেড়াচ্ছে। লাল টকটকে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এই যে এখানে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। ফুল নিয়ে একজন মহিলা চলে গেলেন, আর সাইরেনের আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কান ঝাঁঝা করছে। ওপেনিং সেরিমনি যেখানে হওয়ার কথা তার খুব কাছাকাছি চলে এসেছি। লাইন দিয়ে পুলিশের জিপ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন অদ্ভুত ধরনের ফোয়ারা। এই ফোয়ারাটা কি অলিম্পিক উপলক্ষে লাগিয়েছে নাকি অলরেডি ছিল সেটা কিন্তু আমি জানি না। আমার কাছে তো কিউআর কোড নেই, আর ভাবছি এই রাস্তাটা ঢুকতে পারবো না, কেউ তো কিছু আটকাচ্ছে না। ফ্রি এন্ট্রান্স লেখা তো আছে, চলে যাচ্ছে পুলিশগুলো ঘোড়া নিয়ে। আলি বাবা, আর আমি চোরের মতো এখানে ঘুরে বেড়াচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড কি লিখেছে? ওয়ার্ল্ড ওয়াইড পার্টনার। 40 চোর আছে কিনা জানি না, কিন্তু আমি চোরের মতো ঘুরে বেড়াচ্ছি এই ভেবে যে আমার কাছে তো কিছু নেই এন্ট্রান্সের, কিন্তু জায়গায় জায়গায় ফ্রি এন্ট্রান্স তো লিখে রেখেছে। কিছু ক্লিয়ার যে কেন করে না আমি বুঝি না। যাকে আমি আর যাব না। ফ্রি এন্ট্রান্স লিখেছে কিছু জায়গায়, আর কিছু জায়গায় বলছে টিকিট প্রিপেয়ার করো, তো আমার কাছে তো টিকিট নেই, আর যাওয়া উচিত হবে না। আমি আবার ফেরত যাই আর্ক দ্য ট্রিউম্ফ যেখান থেকে আসছি সেখানে। বেশি এই রাস্তাটাই শুধু সোজা এলাম, ওই যে আর্ক দ্য ট্রিউম্ফ। তো ওই রাস্তার এন্ড অবধি আবার হেঁটে ফেরত যাই। ভাবছি ওই ফুট দিয়ে যাবো কিনা, ওই ফুটে তো সেরকম কিছু নেই, সোজাই ফেরত চলে যাই। অলিম্পিকের অফিসিয়াল স্টোরের সামনে দাঁড়িয়ে আছি, সেটার উপরে লেখা আছে বুটিক অলিম্পিয়াড। এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে তাবু তাবু খাটানো, ওটাই হলো অফিসিয়াল স্টোর। সেখানে আমি আর ঢুকিনি, আমার মনে ওখানে ঢুকতে পারবো না, চারিদিকে ব্যারিকেড লাগানো। কত বড় স্ক্রিন লাগিয়েছে রে বাবা, এত লম্বা এত বড় স্যামসাং এর স্ক্রিন। বেশ সাবাস, তাতে নানান রকমের ছবি হচ্ছে। অলিম্পিকের কখনো বিভিন্ন ধরনের স্পোর্টস দেখাচ্ছে, এখন আইফেল টাওয়ার দেখাচ্ছে। রে বাবা রে বাবা, কত ইনভেস্ট করেছে স্যামসাং, এত বড় স্ক্রিন।
হায় রামা, আমরা অনেক সময় কলেজেই তো মনে হয় একটা লাইন বলতাম, হায় রামা কেয়া ড্রামা। সত্যি তাই। এই এত লম্বা এত বড় স্ক্রিন, কত ইঞ্চি এটা? ইঞ্চিতে আর হিসাব করা যাবে না। 100 মিটার নাকি? হয়তো 100 মিটারের একটু কম, 50 মিটার। 50 মিটারের বেশি হয়, 50 মিটারের পুলের থেকে তো লম্বা লাগছে। থেকে বেশি হয় মনে হচ্ছে, 60 মিটার না 50 মিটার তো মনে হচ্ছে হবে। যাই হোক 50 মিটারই ধরে নিই। আমার পুরো ফোনে আসছেও না ফটোটা, আমি উল্টো ফুট থেকে তুলছি। স্যামসাংয়ের এই এত বড় স্ক্রিন লাগিয়েছে। এইবার আবার কি দেখাচ্ছে? এবার আবার বিভিন্ন ধরনের স্কেটিং হচ্ছে নাকি? স্কেটিং না নাচ করছে। বিভিন্ন নাচের অ্যাক্টিভিটি চলছে। ভাই রে ভাই, পাসপোর্ট রিসিভ করতে গিয়ে এত পুলিশ দেখবো ভাবতে পারিনি। কোটি কোটি পুলিশ দাঁড়িয়ে আছে। এরা সব এখানে দাঁড়িয়ে আছে কি করতে? কেউ তো আসবে বা কিছু তো হবে। আমি এবার এদের জিজ্ঞেস করলাম যাওয়া যাবে কি? বলছে হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। বাবা রে বাবা, কোটি কোটি পুলিশ। প্রথমে তো খুব এক্সাইটেড ছিলাম যে অলিম্পিক যেখানে হচ্ছে সেই কাছাকাছি জায়গাটায় যেতে পারবো। রাস্তায় এত পুলিশ দেখেছি, আত্মারাম আমার খাঁচা ছাড়া হয়ে গেছে। সব মোটা মোটা বন্দুক। তারপর কয়েকজন দেখলাম স্কুটার না বাইকে করে যাচ্ছে, সে মোটা মানে জ্যাকেট পরা, বুলেট প্রুফ হবে কি জানি কি। ওরে বাবা, এত পুলিশ আমি জীবনে চোখে দেখিনি। মানে রাস্তার দুধার দিয়ে শুধু পুলিশ আর পুলিশ। একটা জায়গায় ব্লক করা, পারবো? বলছে হ্যাঁ হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। বাবা, আমি কয়েকটা ছবি তুলেছি, এখানে হয়তো অ্যাটাচ করে দেবো। কয়েকটা একটা করলে শুনলাম, তাও মাথায় আর কাজ করছে না, ভুলে গেছি। ভাই এত প্রোটেকশন, দূর দেশে আছি, কোন জায়গায় ঢুকতে হবে না, ভাষা বুঝি না। এরা ভালো ব্যবস্থাপনা করেছে, কিন্তু ভয় তো লাগে। এ দেখো আবার পুলিশ চলে গেল, পিছন দিয়ে যাচ্ছে। পুরি বাবা রে বাবা, কত লোক লাগিয়েছে কে জানে। পুরোনো বিল্ডিংয়ে নিচে দেখো একটা করে বেসমেন্টে ফ্লোর থাকে, তো সেই ফ্লোরের জানলাগুলো দেখো কোথায়, একদম নিচে জানলা করা। এই ভদ্রলোকের সাথে সবাই ছবি তুলছিলেন, জানি না উনি কে, কেউ জানলে কমেন্ট করে জানান। আর এখানে বিশাল লাইন পড়েছে। প্রথমে ভাবছি কাকে দেখার জন্য মানুষ এত অপেক্ষা করছে, তারপরে ক্রাউডের একজনের সাথে কথা বলে জানতে পারলাম সেলিন ডিওন নাকি এই হোটেলেই রয়েছেন, আর ওনার এখন বেরোনোর কথা। তো সেই উপলক্ষে এই ক্রাউড জমা হয়েছে তাকে একটিবার দেখবে বলে, ছবি তুলবে বলে। কিন্তু আমার কাছে এই ভিড়টা অতটাও বড় ভিড় বলে মনে হয়নি, কারণ আমাদের দেশে কোনো রকম শিল্পী কোথাও এলে তার সামনে যে বড় লম্বা ভিড় জমে, তার থেকে এই ভিড় অনেকই ক্ষুদ্র। সামনে দেখতে পাচ্ছি দামি দামি অডি, মার্সিডিস এই জাতীয় গাড়ি, আর সেই গাড়িতে একজন দর্শকই, এই মানে ভিড়ের মধ্যে থাকা এক ভদ্রমহিলা হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তো সাথে সাথে ড্রাইভার এসে বলছে, আরে আপনি এখানে হাত দিচ্ছেন কেন? দিয়ে আবার দেখছি সাথে সাথে স্প্রে করে পুঁছে পরিষ্কার করে দিল। ভাবতে পারছেন গেস্টদের ওয়েলকাম করার জন্য কত রকম ব্যবস্থা করে রেখেছে। এই গাড়িতে টাচও করতে পারবো না আমরা। মিনিট 15-20 এভাবেই কেটে গেল ভিড় দেখতে দেখতে। আর সেলিন ডিওনকে যদি একটিবার দেখতে পাই সেই অপেক্ষা করতে করতে। তারপরে ঘড়িতে দেখছি মোটামুটি 4টে বেজে গেছে। তো ভাবলাম যে এবার ঘরের দিকে যাত্রা করি। 7:30টায় ওপেনিং, তখন যদি আরও বেশি ভিড় হয়ে যায়, তার আগেই আমাকে পৌঁছে যেতে হবে লেগিসে, যেখান থেকে আমি এসেছি। অভিরূপ যেখানটায় থাকে ওই জায়গাটাতেই। একবার করে দরজা ঘুরছে আর লোকে হাঁ করে তাকাচ্ছে, এই বুঝি উনি বেরোলেন। কিন্তু তিনি দেখা দিলেন না আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করেছি, আর অপেক্ষা করবো না, ভাবি চলেই যাই। কবে বেরোবে সেলিন ডিওন, কবে সবাই দেখবে, অত আর সময় নেই। ভাবছি ঘরে ফিরতে টাইমে পারবো কিনা সন্দেহ। বাবা যা এইসব লোকজন দাঁড়িয়ে আছে সেলিন ডিওনকে দেখার জন্যে, আর আমিও সেখানে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি। তো এই হোটেলে মনে আছে, আর আমি তার বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক এই হোটেলের অপোজিটে আছে একটা সেলুন। সেই সেলুনের ডিজাইন দেখুন, ডাইরেক্ট ক্যামেরা তাক করে তুলতে ভয় লাগছে, তাই বারবার এদিক থেকে ওদিক যাচ্ছে আর একটু করে ছবি তুলে নিচ্ছি। যদি ক্যামেরা তাক করে ছবি তুললে বলে আরে তোলা যাবে না, সেই ভয়তে।
আর এই দেখুন চলে এসেছি আর্ক দ্য ট্রিয়াম্ফের সামনে, আবার আইফেল টাওয়ারের এইটুকুই দেখতে পাওয়া যাচ্ছে। তো ভেবেছিলাম মেট্রো 6 লাইনটা নেব, তাহলে মেট্রো দিয়ে আইফেল টাওয়ারটাকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিতে পারবো, কিন্তু পরে দেখতে পেলাম ওই পুরো রাস্তাটা যেখানে ওপেনিং সেরিমনি হবে তার সারাউন্ডিংয়ে মেট্রো 6-এর লাইনটা কি অফ করে দেওয়া হয়েছে। তো কোনো অসুবিধা নেই, কারণ এর আগে একবার আমি তুলেছিলাম ভিডিও, তো সেটাই এটার সাথে এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো, সেখানে দেখতে পাবেন আইফেল টাওয়ারের কিছু দৃশ্য ঠিক অলিম্পিক শুরু হওয়ার আগে আগে, আর এখন শুধু চূড়োটাই দেখা যাচ্ছে। তো চলে এসেছি আর্ক দ্য ট্রিয়াম্ফ, এবার এখান থেকে আবার আমার যাত্রা একই রকম যেভাবে এসেছিলাম সেভাবে আবার ঘরে ফিরে যাব। পেয়ে গেছি ইতিমধ্যে ভিসা অফিসের সামনে আমি ভিডিও তুলতে পারিনি, কারণ ওখানে কড়া সিকিউরিটি আছে, তো সেই জন্য আর দেখাতে পারলাম না, কিন্তু যে কারণে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল হয়েছে, পেয়ে গেছি ভিসা। আর 1-2 মাস বাদে আমি যাব জাপানে, আশা করছি যেতে পারবো। সমস্ত কিছুই তো হয়ে গেল, ভিসাও হয়ে গেছে, টিকিটও হয়ে গেছে, হোটেল বুকও হয়ে গেছে, তো কোনো রকম মেজর কোনো সমস্যা না হলে নিশ্চয়ই যেতে পারবো। আবার সেই ইতালিতে চার্লস দে গলে স্টেশনে ঢুকে পড়েছি, দাঁড়িয়ে আছি আরিয়ার এর লাইনের জন্য। আর আমি ফিরতে থাকি, আর আপনারা ততক্ষণ আইফেল টাওয়ার কীভাবে মেট্রো 6 থেকে দেখতে পাওয়া যায় সেই জায়গাটাও দেখে নিন। খুব ইচ্ছা ছিল এই লাইনটা নেব, কিন্তু নিতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটা পুরনো ভিডিওর অ্যাটাচ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। অলিম্পিকের দিনে ক্যামেরা নিয়ে এই জায়গাটার ভিডিও তোলা খুবই রিস্কি ছিল, কিন্তু আপনাদের জন্য আর আমার নিজেরও দেখার ইচ্ছা ছিল অনেক বলে অনেক চেষ্টা করে এইটুকু ভিডিও সংগ্রহ করতে পেরেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কি অবস্থা, কত লোকজন এসেছে, কীরকম পাহাড় আর ব্যবস্থা, সমস্ত কিছু। জনজীবন কিন্তু খুব যে ব্যতীত হয়েছে তা নয়, ভীষণই ভালো ম্যানেজমেন্ট। আমার তো জার্নি করতে কোনো সমস্যাই হয়নি, সঠিক টাইমে পৌঁছে গেছি, শুধু ভাড়াটা প্রায় 3 গুণ বেশি। যাই হোক, এরপরে আমি এখানেই আজকের মতো ভিডিও বন্ধ করছি। সবাই ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, লাইক করলে আরও বেশি মানুষ এই ভিডিওটা দেখতে পাবে। আর সাবস্ক্রাইব কি করেছেন, যদি না করে থাকেন আর ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকুন, অনেক ভালো থাকুন, টাটা।